আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বিখ্যাত সেই কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার আরও একটি নতুন কবিতা নিয়ে। সেই কবিতাটির নাম হচ্ছে সেই দিন এই মাঠ। এটি এখন বর্তমানে যে আমাদের নবম দশম শ্রেণীর যে একাডেমিক বই রয়েছে, এই বইটিরও সিলেবাসে অন্তর্গত এই কবিতাটি রয়েছে, সেই দিন এই মাঠ। এখানে মূলত কবি সেই দিন বলতে তার মৃত্যুর পরের সময়কে বুঝিয়েছেন। আমরা সবাই জানি যে একদিন আমরা এই যে সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে আমরা আর বেঁচে থাকবো না, আমরা সবাই একদিন মারা যাব। কবি সেই দিনের কথা এখানে উল্লেখ করেছেন, যেদিন তিনি আর এই পৃথিবীতে বেঁচে থাকবেন না। তার অস্তিত্ব পুরোপুরিভাবে একদম বিলীন হয়ে যাবে, তার অস্তিত্ব মুছে যাবে পৃথিবী থেকে। সেই অনাগত যে দিনটি রয়েছে ভবিষ্যতে, যেই দিনটি এখনও কবির আসেনি, সেই দিনটির কথাই কবি এখানে উল্লেখ করেছেন সেই দিন হিসেবে। এই মাঠ এখানে কেবল ঘাস বা ফসলের জমি নয়, এটি সমগ্র প্রকৃতি এবং সচল পৃথিবীর একটি প্রতীক। মাঠ যেমন শাশ্বত, আসলে কোনো দিন শেষ হয় না, এটা অনবরত চলতে থাকে। যেমন প্রতি বছরই যেমন সবুজ হয় মাঠ, আবার ফুল ফোটায়, তেমনি এই পৃথিবী তার রূপ, রস এবং শব্দ নিয়ে চিরকাল বেঁচে থাকে। কবির কাছে এই মাঠ হচ্ছে চিরচেনা বাংলার সেই প্রকৃতি, যা মানুষের যাওয়া আসায় কখনো থমকে দাঁড়ায় না। দার্শনিক অর্থে এই মাঠ হচ্ছে এখানে প্রকৃতি বা আদিম সত্তার প্রতীক। এটি কেবল একটু মাটি নয়, বরং লাইফ ফোর্স বা প্রাণ শক্তির চিরন্তন আধার। দর্শনে একটি তথ্য আছে যে প্রকৃতি মানুষের প্রতি নির্লিপ্ত। এই মাঠ বা প্রকৃতি কবির মৃত্যুতে শোকাহত হবে না, যে কবি মারা গেছে এর জন্য যে এই প্রকৃতি আসলে যে শোক হিসাবে যে ফুল ফোটানো বন্ধ করবে, বা মাঠ যে সবুজ এবার আর হবে না কারণ কবি মারা গেছে, এরকমটা আসলে হবে না। কবি মারা যাক আর পৃথিবীর অধিকাংশ মানুষই মারা যাক, এই যে আপনার যে প্রকৃতির যে অনবরত চলতে রয়েছে, যেমন আপনার মাঠ প্রতি বছর সবুজ হচ্ছে, ফুল ফুটছে, এরকম আসলে চলতেই থাকবে। এটাই কবি এখানে বুঝিয়েছেন যে প্রকৃতি কবির মৃত্যুতে শোকাতুর হবে না। মানে শোক হিসাবে আমরা মূলত যে সব কিছু কাজকাম যে কয়েকদিনের জন্য যে মুলতবি রাখি, আসলে প্রকৃতি এরকম আচরণ আমাদের সাথে করে না। কবি মরে গেলেও মাঠের ঘাস সবুজ থাকবে। মানে কবি মরে গেলে যে মাঠের ঘাস সবুজ হবে না, ফুল ফুটবে না, এরকমটা আসলে হবে না, এগুলো চলতেই থাকবে। এটি বোঝায় যে প্রকৃতির কাছে একক মানুষের কোনো গুরুত্ব নেই, বরং সামগ্রিক জীবন বা অস্তিত্বই আসলে প্রধান এখানে। শাশ্বত বর্তমান, মানুষ আসে এবং চলে যায়, কিন্তু এই মাঠ এবং এই যে এই পৃথিবীর যে রয়েছে, এটি চিরকাল বর্তমান হয়ে আসলে টিকে থাকে। মানুষের যে নশ্বর দেহের বিপরীতে একটি প্রকৃতি আসলে অমরত্বের বিশাল শক্তিশালীর একটি রূপ হিসাবে দেখায়, যে মানুষ মরে গেলেই যে ভবিষ্যৎ আসবে না, এরকমটা আসলে হয় না। পৃথিবী আসলে প্রতিনিয়ত বর্তমান হিসাবে থাকে। খুব সহজ কথায় কবি এখানে আসলে বোঝাতে চেয়েছেন যে মানুষ মরণশীল, মানুষ জন্ম নিলে আসলে একদিন না একদিন তিনি মারা যাবেনই। কিন্তু এই যে প্রকৃতি আসলে যে রয়েছে, এই প্রকৃতিটা আসলে অমর, চিরস্থায়ী, এটা আসলে কোনো দিনও মারা যাবে না। আমি মারা যাব, আমার বাবা মারা যাবে, বা আমার পরবর্তী প্রজন্ম মারা যাবে, কিন্তু আসলে যেই প্রকৃতি রয়েছে, এই প্রকৃতি আসলে কোনো দিন মারা যাবে না। এই প্রকৃতি আসলে যে বর্তমান হয়ে রয়েছে, যেমন প্রতিদিন সূর্য উঠছে, পাখির ডাকে ভোর হচ্ছে, এরকমটা আসলে প্রতিনিয়ত অনবরত হতেই থাকবে, এটা আসলে কোনো দিন বন্ধ হয়ে যাবে না। আমরা মারা গেলেও কিন্তু এই প্রকৃতি যে চলতে রয়েছে, আসলে এরকম চলতেই থাকবে আমাদের এই প্রকৃতি। বড় বড় সভ্যতা যেমন এশিয়া বা বেবিলন ধ্বংস হয়ে ধুলো হয়ে যেতে পারে, কিন্তু আসলে মানুষও মারা যেতে পারে, কিন্তু প্রকৃতির উৎসব কখনো আসলে থেমে যাবে না। যেমন বড় একটা দুর্যোগ হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আসলে দুর্যোগ হলেই যে প্রকৃতির ফুল ফোটা, বাতাস বওয়া, নদী বয়ে যাওয়া, এগুলো যে আসলে বন্ধ হয়ে যাবে, এরকম আসলে কোনো অ্যালিগেশন নাই, আসলে যে কোনো অবকাশ নেই যে এরকমটা বন্ধ হয়ে যাবে। শিশিরের চাঁদ ফুল ভেজা এবং লক্ষ্মী প্যাঁচার যে ডাক, খেয়া নৌকা চড়ে এসে যে ভেড়ে
এই সাধারণ ঘটনাগুলো আসলে অনন্তকাল চলতেই থাকবে। মানুষ তৈরি করা সাম্রাজ্য মুছে যাবে, কিন্তু প্রকৃতির গল্প আসলে কখনো শেষ হয় না এবং কি হবেও না। এটা আসলে অনিবার্য একটা বিষয়। মানুষ সাধারণত মনে করে যে সে না থাকলে হয়তোবা পৃথিবী থমকে যাবে, দাঁড়িয়ে যাবে, হয়তোবা ফুল ফুটবে না, প্রকৃতি আর সবুজ হবে না, পাখি আর হয়তোবা ডাকবে না, নদী আসলে বয়ে যাবে না। এরকমটা আসলে কখনো হওয়া সম্ভব না। আমরা মারা গেলেও, আমাদের প্রজন্ম মারা গেলেও আসলে এগুলো চলতেই থাকবে। আসলে সে মারা গেলে আসলে যে পৃথিবী থমকে যাবে, তার অভাব যে প্রকট হবে, এরকমটা আসলে কোনো দিন সম্ভব না। মানুষের অভাব আসলে প্রকৃতি কখনো আসলে অনুভব করতে পারবে না। কিন্তু কবি এই যে এই শিরোনামের মধ্যে আসলে এই শিরোনামের মাধ্যমে তিনি অহংকার বোধকে আসলে বিসর্জন দিয়েছেন। তিনি মেনে নিয়েছেন যে তার মানে সে যে মারা যাবে, এরপরে তার যে অনুপস্থিতিতে প্রকৃতির একটি ঘাসও যে লড়বে না, এরকমটা আসলে সম্ভব না। একটি শিশুর বিন্দু ঝরা বন্ধ করে দেবে, যে যেমন শিশির আর ভোরের বেলায় পড়বে না, এরকমটা আসলে কোনো কিছু হওয়া সম্ভব না। তিনি মারা গেলে আসলে প্রকৃতির কোনো কিছুই যায় আসে না। তিনি মারা যাবে, প্রকৃতি পূর্বে যেরকমভাবে আসলে চলতেছিল এরপরেও বর্তমানে সেভাবে আসলে সব কিছু চলতে থাকবে। সূর্য উঠবে, নক্ষত্র জাগবে এবং কি প্রকৃতি সবুজ হবে, ফুল ফুটবে, এগুলো অনবরতই আসলে চলতে থাকবে। কবিতার শেষে যখন আসলে তিনি বলেছেন যে এশিয়া বেবিলনের কথা যে তিনি আসলে বলেছেন, তখন এই মাঠ কেবল আর মাঠ থাকে না, তা হয়ে আসলে তখন এই মাঠ হয়ে ওঠে আসলে ইতিহাসের সাক্ষী। মানুষের তৈরি সভ্যতা, যেমন বেবিলন একটি মানুষের তৈরি সভ্যতা, এটি ছাই হয়ে যায়, কিন্তু আসলে এই যে এই মাঠ, প্রকৃতি, ধুলাবালি আর যে প্রাণের যে স্পন্দন, এটা নিয়ে আসলে এই পৃথিবী আসলে টিকে থাকে। এক কথায় প্রকাশ করলে আসলে সেই দিন হচ্ছে মানুষের অনিবার্য মৃত্যু। হচ্ছে যে মানুষের মৃত্যুর পরে যেই দিনটি আসবে, এখানে আসলে সেই দিন বলতে সেই দিনটাকেই বোঝাইছে, মানুষের অনুপস্থিতিতে যেই দিনটা আসবে। আর এই মাঠ হচ্ছে প্রকৃতির অমর যৌবন। হচ্ছে যে এই যৌবন কোনোদিন শেষ হবে না। প্রকৃতির যে যৌবনটা রয়েছে, যে ফুল ফুটতেছে, নদী বইতেছে, মাঠ সবুজ হচ্ছে প্রতিনিয়তই, এই যে এটা হচ্ছে প্রকৃতির অমর যৌবন। এই যৌবন কোনোদিনও শেষ হবে না। এটা আসলে অমর, চিরস্থায়ী আসলে প্রকৃতির নিয়ম। এই দুয়ারের মিলন, এই দুয়ারের মিলন ঘটিয়ে কবি বুঝিয়েছেন যে আমরা যেমন ক্ষণস্থায়ী, মুসাফির বলে যাকে আর কি, এরকম আমরা কিছু একটা, কিন্তু পৃথিবী আসলে চিরন্তন, পৃথিবী আসলে চিরস্থায়ী। এটা আমরা থাকলেও থাকবে, না থাকলেও আসলে পৃথিবী এরকমভাবে থাকবেই। এখন কবিতার বিস্তারিত চরণগুলো আসলে আমরা পড়ে দেখে আসলে কি বোঝাচ্ছে এখানে। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। কবি না থাকলেও এই মাঠ আগের মতোই আসলে প্রাণচঞ্চল থাকবে। আকাশের নক্ষত্রের নিচে নদীটি তার আপন গতিতেই বয়ে যাবে, আপন গতিতেই প্রকৃতি ফুল ফোটাবে, সবুজ হবে, মানুষ আগের মতোই সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে। পৃথিবীর কোনো কিছুই আসলে থেমে থাকবে না এখানে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানুষ মারা গেলেও মানুষের যে স্বপ্ন, এটা আসলে কোনো দিন মৃত্যু হয় না। এক প্রজন্ম চলে যায়, অন্য প্রজন্ম এসে আবার নতুন করে স্বপ্ন দেখে। এই যে স্বপ্নের যে ধারা পৃথিবীতে, এটা চিরকাল আসলে বেঁচে থাকে। আমি চলে যাব বলে চাঁদ ফুল কি আর ভিজবে না? শিশির জলে নরম গন্ধের ঢেউয়ে। কবি প্রশ্ন করেছেন যে আমি মরে গেলেই কি প্রকৃতি তার রূপ হারাবে? না, তা হবে না। আসলে আমি মরে গেলেই তার রূপ হারাবে না, তার রূপ যেরকম আছে এরকমই থাকবে। কবি না থাকলেও ভোরে শিশির পড়বে, চাঁদ ফুল ভিজবে এবং তার যে মিষ্টি গন্ধে যে বাতাস ভরে উঠবে, এরকম ঘটনা আসলে ঘটতে থাকবে। প্রকৃতি কোনো বিশেষ ব্যক্তির জন্য আসলে অপেক্ষা করে না। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, প্রকৃতির সাধারণ নিয়মগুলো আসলে চলতেই থাকবে। লক্ষ্মী পেঁচা তার সঙ্গিনীর জন্য গান গাইবে, পাখির ডাক শোনা যাবে, জীবন তার স্বাভাবিক ছন্দেই আসলে রয়ে চলবে। চারদিকে শান্তবাদী ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো ভেসে চলেছে চরের খুব কাছে। সন্ধ্যার সেই চিরচেনা রূপ, ঘরে ফেরা মানুষের মৃদু শব্দ, প্রদীপের আলো আর মাঝিদের নৌকা ঘাটে ভেরানো,
এটি এই অতি সাধারণ দৃশ্যগুলো আসলে পৃথিবীর আসল সৌন্দর্য, যা হাজার হাজার বছর ধরে একই রকম থাকে, কোনোদিন আসলে পরিবর্তন হয় না। পৃথিবীর গল্প বেঁচে রবে চিরকাল। এশিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। মানে বড় বড় যে স্থাপনা সভ্যতাগুলো রয়েছে এশিয়া বা ব্যাবিলন, আজ ধ্বংস হয়ে ধুলো ছাই হয়ে গেছে, কিন্তু প্রকৃতির যে ছোট গল্পগুলো রয়েছে, ফুল ফোটা, পাখির ডাক বা শিশির পড়া, এগুলো কখনো ধ্বংস হয় না। আসলে মানুষের তৈরির যে জিনিসগুলো রয়েছে এগুলো ধ্বংস হলেও প্রকৃতির যে আসলে যে নিয়মগুলো থাকে এগুলো কখনো আসলে ধ্বংস হয়ে যায় না, এগুলো অনবরত আসলে চলতেই থাকে মানুষের অনুপস্থিতিতেও। এগুলো পৃথিবীতে আসলে চিরকাল বেঁচে থাকে। একজন মানুষ মারা গেলে আসলে এই প্রকৃতির কোনো কিছু যায় আসে না। কবি মূলত সেই দিন এই মাঠ এই কবিতাটিতে আসলে এই প্রকৃতির এই যে যে অনন্ত যে নিয়ম রয়েছে এগুলাই আসলে ফুটিয়ে তুলেছেন।